এবার এই কফিটা খেতে খেতে বাকি গল্পটা হয়ে গেছে। এখানে অলরেডি একটা কেস ছোট করে, ছোট না একদম বড় মেসি হয়ে গেছে। ঠিক আছে, এটা ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার, সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি শেয়ার করব 20 বছর আগে আমি কি করে প্রথমবার অভিনয় করেছিলাম। আমার ছোটবেলাটাও খুব সাধারণ ছিল তোমাদের মতোই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। শীতকাল তো চলে এসছে অ্যান্ড শীতকাল আসা মানে, শীতকাল বেসিক্যালি আমার ফেভারিট সিজন অফ দ্য ইয়ার। শীতকাল আসা মানেই কয়েকটা ফেভারিট কাজ আমার মাথার মধ্যে ঘোরে, কতক্ষণে এটা করব কতক্ষণে এটা করব। ফার্স্ট হচ্ছে রোদে বসে কমলা লেবু খাওয়া দুপুরবেলা। সেকেন্ড হচ্ছে কম্বলের তলায় শুয়ে শুয়ে সারাদিন ঘুমানো, একবার উঠবো আবার ওখানেই ঘুমিয়ে পড়বো, আর মানে আর কোনো কাজ আমি করবো না। অ্যান্ড থার্ড মোস্ট ফেভারিট হচ্ছে কফি খাওয়া। আমি শীতকালে যে কতবার কফি খাই দিনে আমি নিজেই জানি না, চা কফি চলতেই থাকে। সো ইয়েস, এখন আবার আমি একটা কফি বানাতে চলে এসেছি। ভাবলাম এখন এই ব্লগটা শুরু করি। হয়ে যাক কফিটা, 1 সেকেন্ড। জলটা গরম হয়ে গেছে। সো আমার কফি রেডি। এবার এই কফিটা খেতে খেতে বাকি গল্পটা হয়ে গেছে। এখানে অলরেডি একটা কেস ছোট করে, ছোট না একদম বড় মেসি হয়ে গেছে। ঠিক আছে, কফিটা রাখি, তারপর দেখছি আমি এখন কি দিয়ে ক্লিন করবো এটা। ও হো হো হো, ওয়েট, একটা নতুন প্রোডাক্ট এসছে যেটা আমি এখনো আনবক্স করিনি। একটা নতুন ভ্যাকিউম ক্লিনার বেসিক্যালি। এটা আগারোর ভ্যাকিউম ক্লিনার। এই কনফিউশনটা আমারও ফার্স্টে হয়েছিল, নামটা যখন ওপরে দেখেছিলাম ভ্যাকিউম ক্লিনার, তার সাথে এটা একটা ভেজা, এটা জল ওয়েট জিনিস, আমি কিভাবে ক্লিন করব সেটা নিয়ে আমারও যখন ফার্স্ট কেনার সময় কনফিউশনটা হয়েছিল। বাট দেখাচ্ছি আমি কিভাবে হবে। এটা ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার, সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা হচ্ছে আগারো এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার মেইন ইউনিটটা। চলো দেখাই এটার সাথে কি কি এসছে। ফার্স্ট এই মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউজার ম্যানুয়াল। এই দেখো, এটা হচ্ছে হোস পাইপ, এটা হচ্ছে এক্সটেন্ডেবল টিউব, ফ্লো ব্রাশ, অ্যাবজর্বিং ব্রাশ, মাল্টিপারপাস ব্রাশ, সাকশন ইনলেট অ্যান্ড লাস্টলি ক্রিভাইস নজল। এতগুলো অ্যাটাচমেন্টস এসছে, আমি সব বার করতে করতে টায়ার্ড হয়ে গেছি। বাট এটা খুবই ভালো ইউজফুল একটা প্রোডাক্ট, খুব তাড়াতাড়ি ক্লিনিং হয়ে যায়, খুব হেল্পফুল প্রোডাক্ট, সেই জন্যই আমি এটা নিয়েছিলাম। তো চলো এবার দেখে নিই এটা কিভাবে ইউজ করতে হয়। এটা অন অফ সুইচ, এখানে দুদিকে দুটো লক আনলক বাটন আছে। এটাতে আছে 1600 ওয়াটের মোটর। দেখো, এতে সুইভেল হুইলস আছে, যে কারণে মেন ইউনিটটা তুমি যে কোনো ডিরেকশনে নিয়ে যেতে পারো বা যে কোনো ডিরেকশনে ঘোরাতে কোনো রকম সমস্যা হবে না। এই ডাস্ট কন্টেনারের ক্যাপাসিটি হচ্ছে 21 লিটার্স। এটা হচ্ছে 3 লিটার্স ডাস্ট ব্যাগ। তোমরা যদি ভ্যাকিউম ক্লিনারটাকে ব্লোয়ার হিসেবে ইউজ করতে চাও তাহলে এই সাকশন ইনলেটটাকে সামনে অ্যাটাচ করবে আর হোস পাইপটা পিছনে অ্যাটাচ করবে এই আউটপুটটায়। আর যদি এটাকে ভ্যাকিউম ক্লিনার হিসেবে ইউজ করতে চাও তাহলে সাকশন ইনলেটটা এখানে অ্যাটাচ করবে আর হোস পাইপটা সামনে। যেহেতু কফিটা পড়ে গেছিল, আমি কফিটা এখন ক্লিন করব, সেই কারণে ডাস্ট ব্যাগটা রিমুভ করে রাখলাম। এই স্টেনলেস স্টিল ডাস্ট ব্যারেলটার মধ্যে আমি ডিরেক্ট কফিটা ভ্যাকিউম করে নেব। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো যে জাস্ট এইটা ফ্লোরের ওপর ধরলেই জলগুলো নিজে থেকে ভ্যাকিউম হয়ে চলে আসে। মানে আমি এক্সপেক্টই করিনি এত ভালো কাজ হবে এটা। ওয়েল, এবার তাহলে বাকি অ্যাটাচমেন্টস গুলো দেখতে হবে, অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে। এবার আমি ড্রাই ক্লিন করে দেখাবো, তাই ডাস্ট ব্যাগটা লাগিয়ে নিলাম। যখন নর্মাল ড্রাই ক্লিন করতে হবে নর্মাল মেঝেতে, তখন এটা যেরকম আছে এইভাবেই ক্লিন করতে পারো। আর যদি কার্পেটের ওপর ক্লিন করতে হয় তাহলে এখানে দেখছো একটা বাটন আছে, এই দেখো এই ব্রাশ গুলো বেরিয়ে আসবে, এই বাটনটা প্রেস করলে সো এই ব্রাশ গুলো দিয়ে তারপর কার্পেটের উপর ক্লিন করতে পারো। এটাতে আছে 21.5 kPa সাকশন পাওয়ার। এই সাকশন পাওয়ারটা টেস্ট করার জন্য আমি এখানে দেখছো কিছুটা মুসুর ডাল ছড়িয়ে রেখেছি। এবার আমি এটা ইউজ করে দেখাবো। এই যে বিটগুলো বানানো আছে এগুলো দেখতে তো খুব সুন্দর লাগে, কিন্তু ক্লিন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এই মাল্টিপারপাস ব্রাশটা দিয়ে এটা ক্লিন করব, দেখি হয় কিনা। এই ব্রাশটা কিন্তু শুধু ওয়াল নয়, এটা দিয়ে পর্দা বা সোফা ক্লিন করতে পারো। এবার আমি ঘরের ওপর দিকটা ক্লিন করব, সেই কারণে আমি এক্সটেন্ডেবল রডটা লাগিয়ে নিয়েছি আর সাথে ইউজ করছি ক্রিভাইস নজল।
এটাতে একটা লম্বা ওয়্যার আছে, সো দ্যাট তুমি একবার প্লাগ ইন করে পুরো ঘর ক্লিন করে নিতে পারো কোনো রকম হ্যাসেল ছাড়াই। দেখো এতে কতটা ডাস্ট কালেক্ট হয়েছে। তোমরা কিন্তু এটা ইজিলি জল দিয়ে ধুয়ে নিতে পারো। ব্লোয়ারটা আমি এই প্লাস্টিক ব্যাগটা দিয়ে বোঝালাম। দেখতে পেলে কত ইজিলি এটা দিয়ে সবকিছু ক্লিন হয়ে যাচ্ছে। তো যে যে জায়গাগুলো বাকি আছে আমি ঝটপট ক্লিন করে ফেলি, আর তোমরা ততক্ষণ বাকি ব্লগটা দেখতে থাকো, আর প্রোডাক্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ইয়েস, দ্যাটস দ্যাট। শীতকালে কি করে সময় চলে যায় বোঝাই যায় না। ফার্স্ট অফ অল তো সকালবেলা ঘুম থেকে ওঠাটাই একটা টাস্ক, ব্ল্যাঙ্কেট ছেড়ে এটা ওঠাটাই একটা বড় অ্যাচিভমেন্ট অফ দ্য ডে মনে হয়। তো সকালে উঠে একটু কফি খেলাম, একটা প্রোডাক্ট রিভিউ করলাম, সেটা করতে জাস্ট 5 মিনিট লাগলো, না হাফ অ্যান আওয়ার লাগলো, ওকে 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 হাফ অ্যান আওয়ার লেগেছে। এই কথাগুলো শেয়ার করি যেগুলো তোমরা অ্যাকচুয়ালি কখনো পুরোটা জানতে পারো নি। সো 20 ইয়ার্স হয়ে গেছে আমার অভিনয় জগতে। তো এখন আমি শেয়ার করব 20 বছর আগে আমি কি করে প্রথমবার অভিনয় করেছিলাম। আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, আমার প্রথম ডায়লগ বলা, আমার প্রথম অন্য চরিত্র, মানে যে চরিত্রটা আমি প্লে করছি সেই মানুষটা সেই চরিত্রটার ক্রাইসিসগুলো বুঝে, তার এমোশনসগুলো বুঝে তার এমোশনসগুলো পোর্ট্রে করা, উইচ ওয়াজ নট ভেরি ইজি ফর মি, জীবনে প্রথমবার। তো সেইগুলো আমি এখন শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো আমি যে মায়ের থিয়েটার স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল করতাম, বাড়িতে পড়তাম, সেটা তোমরা অনেকেই ইতিমধ্যে জানো। বাট আর একটু আগে থেকে আমি স্টোরিটা শুরু করব, কারণ এইটা তো মানে এইটা কোথা থেকে গ্রো করলো, আমি কেন এগুলো করতে ভালোবাসতাম সেইটা আগে জানাটা দরকার বলে আমার মনে হয়। এবং তার পুরো ক্রেডিটটা গোজ টু মাই মা, অ্যাবসলিউটলি। কারণ আমার ছোটবেলাটা ছিল আর 5 জনের মতন, খুব সিম্পল, খুবই নর্মাল একটা বাড়ির মেয়ে আমি। মফস্বলে বাড়ি আমাদের, মধ্যমগ্রামে আমার বাড়ি, সেটা অনেকেই জানো তোমরা। আমার ছোটবেলাটাও খুব সাধারণ ছিল তোমাদের মতোই। মায়ের খুব স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে হোক যাকে আমি নৃত্যশিল্পী বানাবো। মায়ের ইচ্ছে ছিল আমি ডান্সার হই, ক্লাসিক্যাল ডান্সার হই। অ্যান্ড পাপার ইচ্ছে ছিল যে আমি অভিনয় করি বা কোনো রকমভাবে মানে গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে আসি, সেটা আমার পাপার ইচ্ছে ছিল। সো যখন আমি ছোট, আমার এখনও মনে আছে কিছু কিছু ঘটনা। 3-3.5 বছরের আমি তখন মা আমার সাথে কিভাবে টাইম স্পেন্ড করতো, আমাদের কোয়ালিটি টাইম বলতে কি ছিল, মা আমার সাথে নাচ করতো যাতে আমি একটু একটু হেলতে দুলতে শিখি, একটু একটু নাচ শিখি। অ্যান্ড আমি ছোটবেলায় সুপুরি গাছের পাতা দেখে বলতাম, মা দেখো কেমন হাতগুলো এরম করে আছে, নাচের মতো করে আছে। মুদ্রা ফুদ্রা তখন বুঝতাম না, আমি বলতাম দেখো মা গাছের পাতাগুলো কেমন নাচের মতো করে আছে। মায়ের ভালো লাগতো, মায়ের মনে হতো যে আমার মেয়ে কোথাও কোনোভাবে শিল্পী সত্তাটা আছে ওর মধ্যে। সো মা সেগুলো আরও জাগানোর চেষ্টা করতো, ছোট থেকেই নাচ করতো, আমিও মাকে দেখে দেখে নাচ করতাম। 3-3.5 বছর বয়সে আমাকে যখনই মন্টেসরি স্কুলে দেওয়া হয়, তার সাথে সাথে নাচের স্কুলে দেওয়া হয়, ভারতনাট্যম শিখতাম আমি ছোটবেলায়। তো কবিতা আবৃত্তি করতো মা ঘরে বসে আমার সাথে, যাতে আমি আবৃত্তি করা শিখি বা নিজের রুটসের সাথে কানেক্টেড হতে পারি, সেইগুলো সবসময় চেষ্টা করতো মা। সাথে মা আমাকে ছবি আঁকানোর চেষ্টা করেছে, বাট আমার কাছে পেন্টারের বেঞ্চমার্কটা শুরু থেকে এত উপরে সেট হয়েছে না, যে পেন্টার মানে আমি তো পেন্টার মানে ছবি কেউ আঁকতে পারে মানে সেটা আমার মাকে দেখেছি ছোট থেকে। তো মা আর্ট কলেজ থেকে, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট। তো মায়ের কাছে পেন্টিং মানে হচ্ছে ক্যানভাসে রং তুলি নিয়ে আঁকা, বাট ছোট বয়সে তো তোমাকে পেন্সিল দিয়ে ক্রেয়ন্স দিয়ে আঁকতে হবে, তারপরে তো তুমি ওই লেভেলটায় পৌঁছবে, সেটা আমার মাথায় কোনোদিন ঢোকেনি। আমাকে মা যখনই খাতা রং পেন্সিল দিয়ে বসিয়েছেন, আমি তখনই রং তুলি ক্যানভাস চেয়েছি, যে এইগুলো এসব বাচ্চাদের জিনিস, এসব আমি করব না, আমাকে ওইটা দাও যেটা তুমি করছো। মা যেটা করবে সেটা আমাকেও করতে হবে, এটা তো একটা থাকে আমার মনে হয় সব মেয়েদেরই, তোমাদেরও আছে। যে কারণে আমরা রান্নাও খুব তাড়াতাড়ি শিখে যাই, মা রান্না করছে মানে ওটা আমাকেও শিখতে হবে। মা যেটা করবে, মা হচ্ছে রোল মডেল ওই বয়সে। মা যেটা মানে আমার তো এখনও মা আমার ইন্সপিরেশন, মা যেটা করবে আমাকেও সেটা করতে হবে, মা যেটা পারবে আমাকেও সেটা পারতে হবে। সেটা আমার পাপার দিকেও আছে, পাপা ড্রাইভ করে, আমাকেও পারতে হবে। এটা আলাদা ব্যাপার যে পাপা খুব ভালো খাবার বানায়, সেটা আমি বানাতে পারি না। শেম অন ইউ দিয়া, শেম অন ইউ। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, জোক নয়, এটা সত্যি ছিল।
ঠিক আছে, সত্যি অ্যাপার্ট, ছবি আঁকাটা আমি ওই কারণে শিখতে পারিনি, কারণ আমি তো মানে প্রথমেই লিওনার্ডো দা ভিঞ্চি হয়ে যাব, প্রথমেই আমি মোনালিসা এঁকে ফেলবো। সো যাই হোক, পারিনি আঁকতে। গানটা আমি কোনোদিন করতে পারতাম না, মা আমায় বলতো সুরটা সিন্দুক থেকে নামিয়ে গানটা কর, সুরটা সিন্দুকে তুলে রেখে তুই কী করে গান করবি। আমাকে গান গাইতে বললে তখনও আমি কবিতা বলতাম, এখনও আমাকে গান গাইতে বললে আমি কবিতা বলি, আমার সুর নেই গলায়। ঠিক আছে, কি করা যাবে। মা আমাকে কোনোদিন পড়তে বসাতো না, পড়া খেলা করতে বসাতো। কেমন করে মা গান গেয়ে, মা ছবি এঁকে আমাকে পড়া করাতো, আমাকে বক এঁকে বলতো এটা কি বলো, আমি বক, ওটা আমি লিখতাম। তারপরে বেড়াল এঁকে এটা কি বলো, ক্যাট। ওইভাবে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। মানে মা বেসিক্যালি, মা পাপা দুজনে আমার লাইফটা ছোট থেকে খুব হ্যাপেনিং, খুব মজাদার বানিয়ে রেখেছিল। তো সেখান থেকেই আমার কাছে এই প্রোডাক্টিভ কাজকর্ম যেগুলোকে আমরা এখন বলি, তখন তো প্রোডাক্টিভ ব্যাপারটা বুঝতাম না, তখন আমার কাছে খেলা মানে এগুলোই ছিল, নাচ গান, কবিতা আবৃত্তি, পড়াশোনাটাও খেলার ছলে, অ্যান্ড পাজল সলভ করা। তো এইগুলো আমার কাছে খুব একটা মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা স্কুলে বলতাম, সেইগুলো আমার কাছে খুব বেশি প্রায়োরিটাইজড ছিল। তারপরে মা জয়েন করেন থিয়েটার গ্রুপে যখন অ্যারাউন্ড আমি 4 বছরের, এবং থিয়েটার গ্রুপ জয়েন করার পরে সেই স্টেজ শোয়ের স্ক্রিপ্টগুলো মা বাড়িতে নিয়ে আসতেন নিজে রিহার্সাল করার জন্য, মুখস্থ করার জন্য। তো তখন আমি মাকে দেখতাম যে কি করছো তুমি ওটা, তো এবার এটাও আমাকে করতে হবে, মা যা করবে, আমার রোল মডেল যা করবে আমাকেও তাই করতে হবে। তখন মাকে দেখে দেখে আমি ওইটাও করতে শুরু করি। মা বলতো এত বড় বড় ডায়লগস, এত বড় বড় লাইন্স তুই পড়তে পারবি না কি, তুই তো পড়তে পারবি না, ঠিক আছে তুমি পড়ে দাও, তুমি পড়ে আমাকে বলে দাও, তারপর তুমি নিজেরটা বলো, আমি অন্যের ডায়লগের কিউগুলো তোমায় দিচ্ছি। মানে মা নিজের ডায়লগটা বলবে, আমি অন্যেরগুলো বলবো। এইটা দেখে মায়ের পাপার দুজনেরই মনে হলো যে না, ও হয়তো সত্যিই পারবে, ওর মধ্যে হয়তো ইন্টারেস্ট আছে, ও পারবে। সো তারপর আমার মনে আছে আমার 5 বছরের জন্মদিনে পাপা আমাকে একটা হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের ঘাগরা গিফট করেছিল। তো ওই দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ঘাগরা লাইফের, সেই কারণেই এত মনে আছে। সেইটা কিনে দিয়ে সেটা পরিয়ে আমাকে ফটো স্টুডিও নিয়ে গিয়েছিল। আগে অনেক হতো, এখন কমে গেছে ফটো স্টুডিও। তো সেই ফটো স্টুডিও নিয়ে গিয়ে আমার ছবি তোলা হয়েছিল, স্টিল ছবি তোলা হয়েছিল একার। সেই ছবিটা তারপরে মা কোনো একটা প্রোডাকশন হাউসে দেন। বাই দ্যাট টাইম মাও থিয়েটার গ্রুপের থ্রু এবং নিজের চেষ্টায় টুকটুক করে সিরিয়াল মুভিজে কাজ করা শুরু করেছেন। তো মা একটা প্রোডাকশন হাউসে সেই ছবিটা দেন। কিছুদিনের মধ্যে মাকে বলা হয় যে তোমার মেয়েকে একবার নিয়ে আসতে পারবে, আমাদের এরকম একটা কাজ আছে, 1 মাসের একটা গল্প। তো তারপরে একদিন মা আমাকে নিয়ে গেল যে অডিশন হবে। অডিশন আর হয়নি, ওনারা আমাকে দেখলেন, দেখে আমার সাথে একটা দুটো কথা বললেন, কি নাম, কোথায় থাকো, এইসব জিজ্ঞেস করে মাকে বললেন যে ঠিক আছে কাল থেকে ওর শুটিং। সো বেসিক্যালি আই ফিল ভেরি লাকি যে আমি বিনা অডিশনে আমার প্রথম কাজ পেয়েছি জীবনের। মানে এটা সত্যি আমি আমার ভাগ্য বলবো, আমি প্রিভিলেজড বলবো, আমি জানি না আমি কি বলবো। আই এম রিয়েলি গ্রেটফুল ভগবানের কাছে এবং আমার মায়ের কাছে অফকোর্স, যে মা আমার জন্য পুরো ওয়েটা খুব ক্লিয়ার করে দিয়েছে। অলরাইট, সো এরপরে হচ্ছে আমি ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়াই। বাট ক্যামেরার সামনে দাঁড়ানোর যে নার্ভাসনেস, যে ভয়, সেটা আমার কাজ করেনি। কেন কাজ করেনি? বিকজ আমি তো এই খেলাগুলো অলরেডি মায়ের সাথে ছোট থেকে খেলতাম বাড়িতে, সেইটাই আমাকে করতে হবে ক্যামেরার সামনে গিয়ে। তখন কি ক্যামেরা, কে এত লোক, আমার কিচ্ছু ম্যাটার করতো না, এত কনসিয়াসনেস ছিল না আমার মধ্যে। মানে বাচ্চাদের মধ্যে মেবি কম থাকে কনসিয়াসনেসটা, তো সেটাই ছিল। মানে আমি যেটা বাড়িতে করি সেটাই আমি ওখানে গিয়ে করছি। ওখানে গিয়ে একজন বলে দিচ্ছেন, ডিরেক্টর আঙ্কেল, যে তোমাকে এটা করতে হবে, আমি সেটা করছি। আমি ছোট থেকে খুব বাধ্য বাচ্চা ছিলাম, যে যেটা বলে দিত এটা করতে হবে মানে আমি করে দিতাম। সুন্দর। হ্যাঁ, একটু কিউরিয়াসিটি বেশি ছিল জীবনে, সেটা এখনও আছে সব কিছুতেই। এটা কেন, ওটা কেন নয়, ওটা কি করে, ওটা কি জন্য, মানে সব কিছুতেই একটু কি, কেন, কি করে, এসব একটু আসে আমার জীবনে। তো ঠিক আছে, কোয়েশ্চেন মার্কটা একটু বেশি এবং আমার মনে হয় সেটা থাকাও দরকার। এইগুলো করছিলাম প্রথম 4-5 দিন। এরকম নর্মাল সিনস ছিল, যেখানে হয়তো বললো
তুমি এখান থেকে ওখানে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে এই কথাটা বলবে। সো প্রথম ডায়লগটাও আমি ওরকমভাবেই বলে দিয়েছি, খেলার ছলে যেরকম বাড়িতে করতাম সেরকমই অভিনয়, মানে অভিনয় কি সেটা তো তখনও আমি বুঝিনি, আই ওয়াজ জাস্ট বিং মাই সেলফ। আমি নিজে যেটা বাড়িতে করতাম আমি সেটা ক্যামেরার সামনে গিয়েও করছি। তো সেইভাবে আমার প্রথম শুটিং শুরু হলো। তারপরে আমি আস্তে আস্তে ইউজ টু হতে হতে ওই সিরিয়ালেই, ওই 1 মাসের গল্পতেই একটা আউটডোর ছিল সুন্দরবনে, আমার জীবনের প্রথম আউটডোর। মা আর আমি গিয়েছিলাম, এবং সেখানে একটা সিন ছিল যেখানে ক্যারেক্টারটা ক্রিশ্চিয়ান ক্যারেক্টার ছিল। তো সেই মেয়েটার মানে বাচ্চাটার মাকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে, এরকম একটা সিনারিও ছিল। তো সেই বাচ্চাটা, ওই সিনটা পার্টিকুলার সিনটা ছিল হচ্ছে সেই বাচ্চাটা মায়ের গ্রেভের সামনে আসে, গ্রেভের ওপর যে পাতা ফাতা শুকনো পাতা পড়ে আছে সেগুলো ক্লিন করে, সেখানে একটা বুকে অফ ফ্লাওয়ার রেখে মায়ের জন্য খুব কাঁদে। তো দিস ওয়াজ দ্য সিন। এবার মা আমাকে সকাল থেকে বোঝাচ্ছে যে দেখো তোমার আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা সিন আছে, তোমাকে ফিল করতে হবে যে তোমার মাকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে, তো তুমি মায়ের গ্রেভের সামনে এসে কাঁদছো। আমি বলেছি ঠিক আছে। মা বলছে ঠিক আছে কি ফিল করো, তুমি কি কি করে ফিল করবে, কিভাবে কাঁদবে, সেগুলো মানে একটু রিহার্স করে দেখাও আমাকে। না, তুমি তো আছো আমার কাছে, আমি কেন কাঁদবো। আমি তখন একদম বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি মানে এটা আমাকে আমাকে অ্যাকচুয়ালি ফিল করতে হবে। তখন আমি খুব ছোট ছিলাম টু ইউজ গ্লিসারিন, মানে যে আমি গ্লিসারিন নিয়ে কাঁদবো সেইটার বয়সটা তখন আমার হয়নি। তো নিজেকেই কাঁদতে হবে, এবং সিনটা শুরুর থেকে কাঁদছি এরকম নয়, মানে সিনটায় আসছি, সব ক্লিন করছি, রাখছি, দেন কাঁদছি। সেটার জন্য মা আমার এমোশনস জেনারেট করার জন্য মা আমাকে সকাল থেকে এটা বোঝাচ্ছে যে এটা কিন্তু তোমায় ফিল করে কাঁদতে হবে। আমি বলছি এই তো তুমি আমার সামনে বসে আছো, কোথায় আমার মাকে কুমিরে টেনে নিয়ে গেছে, কেন আমি কাঁদবো, এইসব আমি বলে যাচ্ছি, আমি লজিক দিয়ে যাচ্ছি। মা আমাকে বলে যাচ্ছে যে এটা তোমায় ফিল করতে হবে, আর আমি তার এগেনস্টে লজিক দিয়ে যাচ্ছি, এই তো তুমি আমার সামনে আছো। মা ফাইনালি ফ্রাস্ট্রেটেড হয়ে বলছে আমি নেই, আমি তোর মা নই, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে কথা বলবি না। এইটা যখন বলেছে তখন আই রিয়েলাইজ যে মা কথা বলছে না। তারপর মানে বেশ অনেকক্ষণ, টাইমটা আমার এক্স্যাক্ট মনে নেই, বেশ অনেকক্ষণ মা আমার সাথে কথা বলেনি। তখন আই স্টার্টেড ক্রাইং কি মা আমার সাথে কথা বলছে না। মা বলছে দেখ বোঝ, মা তোর সাথে কথা বলছে না তাতে তুই এতটা কাঁদছিস, মা মরে গেলে তুই কতটা কাঁদবি। মা এইসব করেছে আমার সাথে, অত্যাচারটা ভাবতে পারছো, ইমোশনাল অত্যাচার করা হয়েছে আমার সাথে। বাট আই বিলিভ সেটা যদি তখন মা না করতো, আমার নিজের এমোশনস জেনারেট করার ক্ষমতাটা কোনোদিন তৈরি হতো না। আমি নিজে কোনোদিন চিনতে পারতাম না যে এইভাবে আমি নিজের এমোশনস জেনারেট করতে পারি, এইভাবে আমি নিজেকে কাঁদাতে বা হাসাতে পারি চাইলে। আমার এমোশনসের ওপর আমার এই কন্ট্রোলটা আছে। তখন আমি এতটা ডিটেলে না বুঝলেও মা জানতো, মায়ের ভরসা ছিল যে ও পারবে, ওর মধ্যে আছে ব্যাপারটা। সো মা ট্রাইড ইট ভেরি হার্ড, অ্যান্ড মা মানে পুরো ব্যাপারটা আমার ভেতর থেকে বার করেছিল। তো আমি তখন প্রচণ্ড কাঁদতে শুরু করি। তো আশপাশের যারা ছিলেন, আশপাশে আরও যে কো অ্যাক্টার্সরা ছিলেন, তারা সবাই মাকে বকাবকি করেন যে কেন মেয়েটাকে এত কাঁদাচ্ছ, ওইটুকু একটা মেয়ে। মা বললো না, ওকে তো ফিল করতে হবে, ওকে তো এমোশনসগুলো বুঝতে হবে, ওকে মানে রিয়েলাইজ করতে হবে যে জীবনে মা চলে যাওয়াটা কতটা বড় একটা বিষয়। ফিল করতে পারছে না, তো সেই কারণে ওকে আমি ফিল করাচ্ছি। এখন হয়তো ভাবলে বা অনেকেরই হয়তো দূর থেকে শুনলে মনে হবে কি না প্রচণ্ড নৃশংস একটা কাজ করেছে মা, বাট একদমই নয়। মা তখন ওইটা না করলে আমি ওই সিনটা করতে পারতাম না, আমি অভিনয়টা করতে পারতাম না। তো মা আমাকে ওই কথাটা বলতে থেকেছে যে যতক্ষণ না আমি নিজে ভেতর থেকে কনভিন্সড হয়েছি যে হ্যাঁ আমার মাকে কুমিরে নিয়ে চলে গেছে, আমি যতক্ষণ না হাউ হাউ করে কেঁদেছি, ততক্ষণ মা আমাকে ওটা বলতে থেকেছে, কনভিন্স করাতে থেকেছে যে বিশ্বাস করো তোমার মাকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে। বিকজ তুমি নিজে যে ক্যারেক্টারটা প্লে করছো সেটাকে তুমি নিজে না বিশ্বাস করলে আর 5 জন কি করে বিশ্বাস করবে, তুমি তাদেরকে কি করে বিশ্বাস করাবে। সো প্রথম তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, তুমি যে ক্যারেক্টারটা প্লে করছো, সে যে কাজটা করছে সেটা তুমি করছো, তোমার ভেতর থেকে সেই কাজটা করার মোটিভেশন এসছে, তবে তুমি সেই কাজটা করছো সেটা তোমায় দেখাতে হবে, কনভিন্সিং করতে হবে, তবে গিয়ে আর 5টা মানুষের কনভিন্সিং লাগবে তোমার অভিনয়। তখন মা সেটা আমাকে বুঝিয়েছিলেন। তারপর যখন ফাইনালি সিনটা হচ্ছে, তার আগে আমি অলরেডি প্রচুর কান্নাকাটি করে ফেলেছি মায়ের জন্য। যখন সিনটা ফাইনালি হচ্ছে তখন আমি শুরুর থেকে গেলাম, গিয়ে আস্তে আস্তে সব ক্লিন করলাম গ্রেভটা, তারপর ফুলটা রাখলাম, রেখে আমি কাঁদতে শুরু করলাম, ওইটা ভেবে যেটা মা আমাকে সকাল থেকে বুঝিয়েছিল যে মাকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে। সো
যখন আমি কাঁদতে শুরু করলাম এটা ভেবে, তখন আমি দেখলাম যে একটা সার্টেন অ্যামাউন্টের পরে আর চোখ থেকে আমার জল বেরোচ্ছে না। সেটা কেন হচ্ছিল সেটা আমি তখন বুঝিনি, বা অনেক বছর তারপরেও বুঝিনি। আমি এখন বুঝতে পারি যে এক দুঃখে বারবার চোখের জল বেরোয় না, কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। সেম মানে একটা দুঃখ তুমি পেলে সেটা তোমাকে অনেক দিন অবধি হন্ট করে, অনেক দিন সেই ট্রমাটা তোমার থাকে, তোমার কষ্ট হয়। বাট এক দুঃখে বারবার কাঁদা যায় না, এটা মানে এখন বড়রাও বলে, প্লাস আমি নিজেও রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি এটা হয়। মানে তখন আমি ফ্র্যাকশন অফ সেকেন্ড এত কিছু তো বোঝার অবস্থায় ছিলাম না, ছোটও ছিলাম, প্লাস শর্ট চলছে, অন শর্ট। তখন আমার একটাই কথা খালি মাথায় এলো যে এই যে তুই একটুও কেঁদেছিস, এখন যদি তুই পুরোটা না করতে পারিস তাহলে পুরোটা আবার প্রথম থেকে করতে হবে, আবার হেঁটে এসো, আবার পুরো গ্রেভটা ক্লিন করো, আবার ফ্লাওয়ার্স রাখো, আবার শুরু থেকে কাঁদো। সো সেটা আরও ডিফিকাল্ট হবে। তার থেকে আমি মানে আমার প্রেজেন্স অফ মাইন্ডে তখন এটাই এসছিল যে তার থেকে বেটার আমি মাকে নিয়ে গেছে, পাপাকেও নিয়ে গেছে, এইটা ভাবতে শুরু করলাম যে আরও দুঃখ পাই তার থেকে আমি। মানে এখন যে কান্নাটা আমার শুরু হয়েছে এই শটে, আরও দুঃখ দিই নিজেকে, তাহলে আরও বেশি করে কাঁদতে পারবো, শটটা একবারে ওকে হয়ে যাবে, আমাকে আবার করে নতুন করে কাঁদতে হবে না। আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এইটা আমার ক্যালকুলেশন হয়ে গেছিলো 6 বছর বয়সে। আমি আই ডোন্ট নো আমার কি সমস্যা জীবনে, আমার এটা 6 বছর বয়সে ক্যালকুলেশন আমি করে ফেলেছিলাম অন শট, যে এইটুকু যদি আমি কাঁদি তাহলে তো হবে না, মা বলবে আবার করতে হবে। মানে ডিরেক্টর তখন কি বলবে সেটার থেকে বড় কথা মা কি বলবে, মা বলবে আবার করতে হবে। তো তার থেকে বেটার আমি ভাবি মাকেও নিয়ে গেছে, পাপাকেও নিয়ে গেছে, আমি একা, আমি অনাথ, আমার কেউ নেই পৃথিবীতে। তো লিটারেলি আমি মানে আমি সত্যি কথা বলছি, আমি এটা ভেবেই কেঁদেছিলাম যে আমার মা পাপা দুজনকে কুমিরে টেনে নিয়ে চলে গেছে, আমার লাইফে কেউ নেই, আমি একা একটা বাচ্চা মেয়ে, কি করব এই দুনিয়ায়। আমি সত্যি বলছি আমি এইগুলো ভেবে ভেবে কেঁদেছিলাম। এবং যখন মানে প্রচণ্ড কেঁদেছিলাম এবং যখন শটটা শেষ হলো সবাই ক্ল্যাপ করেছিল, মানে আমার এখনও সেটা মনে আছে, দ্য হোল ইউনিট ক্ল্যাপ ফর মি। অ্যান্ড আমি মাকে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞেস, মা ঠিক হয়েছে? মা আমাকে জড়িয়ে ধরে বলছে খুব ভালো হয়েছে, এত ভালো করেছো, খুব ভালো হয়েছে, আদর ফাদর করলো। এবং আমি তারপর মাকে এটা বললামও যে মা তুমি তো বলেছিলে শুধু তোমায় টেনে নিয়ে গেছে ভাবতে, আমি ভেবেছি তোমাকে পাপাকে দুজনেই কুমিরে টেনে নিয়ে চলে গেছে, কারণ একজনকে টেনে নিয়ে গেলে আমার অতটা কান্না পাচ্ছিল না, দুজনকে টেনে নিয়ে গেছে ভেবে আমার বেশি কান্না পেলো। জাস্ট ইম্যাজিন। না আমি এখন হাসছি, বাট এখন আমার তখনের কথা ভেবে একটা কথা মাঝে মাঝে মাথায় আসে, তো সেই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকেও করতে চাই। সেটা হচ্ছে এই কারণেই কি মানুষ বলে যে শিল্পীরা স্বার্থপর হয়? মানে তুমি ভাবো আমি নিজের শিল্প যাতে ভালো হয় সেইটার জন্য ওই বয়সে আমার মা বাবাকে নিয়ে এরকম একটা খারাপ চিন্তা করেছি, সেটা শুধুমাত্র আমার মানে শিল্প যাতে ভালো হয় সেই কারণে। মেয়ে হয়ে তো আমি কোনোদিন আমার মা বাবার মানে একটা কাটও সহ্য করতে পারবো না, মানে একটা হাতে পায়ে কোথাও এটা ছড়ে গেলেও আমার কষ্ট হয়। বাট মানে মানুষটা আমি অতটা স্বার্থপর নই, কিন্তু কিন্তু কি করব বলো, মানে এটাই আমার ডেডিকেশন টুয়ার্ডস মাই ক্রাফট। মানে কি বলবো, একটা 6 বছরের বাচ্চার কাছে তার পুরো পৃথিবী তার মা বাবা, তো সে যখন তার ক্রাফটের জন্য তার পুরো পৃথিবী দিয়ে দিচ্ছে, মানে তার ডেডিকেশন লেভেলটা তখন ভাবতে পারছো, সে যার মানে তার প্যাশন টুয়ার্ডস হার ওয়ার্ক, এটা মানে এটার মধ্যে আমার কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট আমি দেখতে পাই না। আমার মায়ের এবং পাপার পুরো ক্রেডিটটা, যে সাপোর্টটা, যে এফার্টসটা ওনারা দিয়েছেন আমার জন্য, যে সারাক্ষণ আমার মেয়ে এটা করলে ওর ভালো হবে, ওটা করলে ওর ভালো হবে, এইটা প্র্যাকটিস করুক, ওইটা শিখুক, এইগুলো যে ওনারা সবসময় করে গেছেন, তারই ফল হয়তো এটা। বা মা আমাকে যেভাবে ভাবতে শিখিয়েছেন যে তুমি ভাবো তোমার লাইফে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছে, তো আমিও সেইভাবেই নিজে ডেডিকেটেড হতে শিখেছি, সেইভাবে আমিও নিজের 100%টা দিয়ে নিজের কাজটা করতে শিখেছি। যদি এটাকে তোমরা স্বার্থপরতা বলো তাহলে আমি অ্যাগ্রি করব, শিল্পীরা স্বার্থপর হয়। বাট অন দ্য আদার হ্যান্ড আমি মানুষ হিসেবে ততটাই মানে সেলফলেস হওয়ার চেষ্টা করি সব সময়,
যে আমার কিছু লাগবে না, ম্যাটেরিয়ালিস্টিক কিচ্ছুতে আমার খুব একটা অ্যাটাচমেন্ট নেই। আমি যেটুকু যা করার চেষ্টা করি সেটা আমার বাবা মাকে হ্যাপি রাখার জন্য, আমার পরিবারের যাতে কখনো কোনো সমস্যা না আসে সেটার জন্য। এবং আমার মনে হয় জীবনের আলটিমেট শান্তি হচ্ছে কোনো ভালো সিন করা, কোনো ভালো কাজ করা, স্পিরিচুয়াল শান্তি। ম্যাটেরিয়ালিস্টিক জীবনে মানে দেখো টাকার দরকার সবার হয়, এবং কিছু কিছু স্পেসিফিক জিনিসের শখ বলো বা দরকার বলো সেগুলো আমাদের সবার হয়। একটা সার্টেন অ্যামাউন্ট তোমার লাইফে একটু কমফোর্টেবলি বাঁচার জন্য লাগবে, তো সেটার জন্য টাকা কামানো। বাট টাকা কামিয়ে একটা ভালো ফ্ল্যাট কিনে নিলাম মানে আমি জীবনে সাকসেসফুল হয়ে গেলাম, বা আমি একটা ভালো লাইফস্টাইল লিড করছি মানে আমি খুব সাকসেসফুল, এটা আমি বিশ্বাস করি না পার্সোনালি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি তখনই সাকসেসফুল হতে পারবো যখন আমার মা বাবার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো, যখন আমি নিজের কাজে একটা ভালো নাম করতে পারবো, আমার কাজ দিয়ে মানুষ আমায় চিনবে, আমি মানুষ হিসেবে একজন ভালো মানুষ হয়ে বাঁচতে পারবো, আমার আশপাশের মানুষগুলোকে আমি ভালো রাখতে পারবো, আমি তখনই শান্তি পাবো। নিজের সাথে সময় কাটানো, নিজের কোয়ালিটি টাইম এই জন্য এত ম্যাটার করে, বিকজ ছোট থেকে আমাকে ওইটাই শেখানো হয়েছে যে নিজের স্কিলসের পিছনে যত সময় দেবে সে তোমাকে পে অফ করবে, বা নিজেকে সব থেকে ভালো রাখতে পারবে তুমি শুধু নিজের স্কিলসের পিছনে সময় দিলে, নিজের স্কিলসে টাইম ইনভেস্ট করলে। অন্য কে কি বললো, অন্য কে কি করলো, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং এইগুলো করে তোমার জীবনে কিছু ভালো হবে না। তোমার জীবনে ভালো করার জন্য তোমাকে নিজের জীবনে টাইম ইনভেস্ট করতে হবে, এফোর্টস ইনভেস্ট করতে হবে। সো এইটা আমি ছোট থেকে বুঝে গেছিলাম। অ্যান্ড এখন যদিও আমি অনেক টাইম ওয়েস্ট করি এদিক ওদিক, গল্প বাজে বকা, প্রচুর মাকে ফোন করে এখন আমি ঘন্টার পর ঘন্টা বাজে বকি। মা মাঝে মাঝে বলে কি হয়েছেটা কি তোর, আমি কিছু না, একা একা ভাল লাগছিল না। মা বলে কিছু কর, বই পড়। আমি হ্যাঁ করছি। এখন আমি একটু অন্যরকম হয়ে গেছি, একটু লেজি হয়ে গেছি, একটু সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছি বেকার, কোনো মানে নেই, এসব করি এখন একটু। সো ইয়েস, এই ভিডিওটা এই অবধি ছিল, আর বেশি বকবক এখন আমি করব না, না হলে আমাকে আজকে অর্ডার করতে হবে। এবার গিয়ে আমি রান্নাটা করব ঝটপট, একটুখানি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাতই করব, আর কিচ্ছু আমার করতে এখন ইচ্ছে করছে না। জানিও ব্লগটা কেমন লাগলো। এই ব্লগটা খুব স্পেশাল আমার জন্য, বিকজ এইখানে আমার অনেক স্মৃতি, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোটবেলার প্রচুর ছোট 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 সিন চোখের সামনে ভাসছিল, অনেকগুলো অনেক অনেক কথা মনে পড়ছিল ছোটবেলার, তো সেইগুলোই শেয়ার করছিলাম। অ্যান্ড মনে হচ্ছিল আমি সেই ছোট্ট দিয়াই হয়ে গেছি। এই রান্নাটা করি, না হলে আজকে বাইরের খাবার খেতে হবে, খাবো না আমি বাইরের খাবার। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, ভালো থেকো সবাই, আর থ্যাংক ইউ।